কখনো ভেবে দেখেছেন আপনার জীবনসঙ্গী আসলে আপনাকে কতটা ভালোবাসে? মনে করেন আপনি হুট করে একদিন গায়েব হয়ে গেলেন। তখন সে কি করবে? আপনাকে পাগলের মতো খুঁজবে? নাকি দুদিন কেঁদেই নতুন কাউকে জুটিয়ে নেবে? আজ আপনাদের যে কোরিয়ান মুভিটার গল্প শোনাবো, বিশ্বাস রাখেন মুভিটা দেখার পর আপনার জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে চলুন আর স্কিপ না করে এই ভয়ঙ্কর মানসিক থ্রিলার মুভিটা রিক্যাপ করা যাক। গল্পটা শুরু হয় এক বিশাল বড়লোক পরিবারের মেয়ে সুইয়নকে দেখিয়ে। মেয়েটা শুধুই বড়লোক না, সে এক বিখ্যাত অর্কেস্ট্রার চেলিস্ট। মূলত যারা চেলো নামক বাদ্যযন্ত্র বাজান তাদের চেলিস্ট বলা হয়। সুইয়নের হবু বর সিয়ংজিন, সেও একই অর্কেস্ট্রার কন্ডাক্টর, যিনি ইশারায় চেলিস্টদের সুর ঠিক রাখতে সাহায্য করেন। এই ভায়োলিন শিল্পটা আমাদের কাছে একটু আলাদা মনে হতে পারে, কারণ আমাদের দেশে এই শিল্পের প্রচলন কম। আশা করি দুজনের পেশা সম্পর্কেই বোঝাতে পেরেছি। তো তাদের দেখে মনে হবে তারা একেবারে পারফেক্ট কাপল। কিন্তু ভাই, সব চকচকে জিনিস শোনা হয় না। সুয়ন মেয়েটা একটু বেশি পজেসিভ, মানে সে সিয়ংজিনকে নিজের সম্পত্তির মতো মনে করে। আর সিয়ংজিন বেচারা খুব সাধারণ ঘর থেকে উঠে এসেছে, তাই সে সবসময় একটা হীনমন্যতায় ভোগে। সুয়ন এবং তার মা দুজনেই তাকে কথায় কথায় বুঝিয়ে দেয় যে সে তাদের স্ট্যাটাসের না। তো একদিন সুয়নের মাথায় একটা অদ্ভুত পোকা চাপলো। সে ভাবলো, বিয়ের আগে একবার চেক করে দেখি সিয়ংজিন আমাকে আসলে কতটা ভালোবাসে। যেই ভাবা সেই কাজ। সে একটা প্ল্যান বানায়। তাদের নতুন ভিলাতে একটা সিক্রেট রুম বা গোপন ঘর ছিল, যেই ঘরটা এমন ভাবে বানানো যে এই ঘরের ভেতরে থাকলে সব কিছু দেখা যায়, কিন্তু বাইরে থেকে কেউ ভেতরের কিচ্ছু দেখতে পাবে না। মানে বিশাল এক আয়নার দেওয়াল, যেটা এক পাশ থেকে স্বচ্ছ আর আরেক পাশ থেকে শুধুই আয়না। আর ঘরটা হলো সাউন্ড প্রুফ। ভেতরে বাংকার বানিয়ে বোমার আওয়াজ করলেও বাইরে কিচ্ছু শোনা যাবে না। সুইয়ন তার বেস্ট ফ্রেন্ড মিজুকে ডেকে সবটা খুলে বলল। প্ল্যানটা হলো সে এই গোপন ঘরে লুকিয়ে থাকবে আর সিয়ংজিনকে একটা ব্রেকআপ ভিডিও পাঠিয়ে গায়েব হয়ে যাবে। তারপর দেখবে সিয়ংজিন সুইয়নকে হারিয়ে কতটা ভেঙে পড়ে। মিজু প্রথমে না করলেও পরে সুইয়নকে সাহায্য করতে রাজি হয়। সুইয়ন খুব এক্সাইটেড হয়ে ওই ঘরে ঢোকে, সাথে কিছু খাবার দাবার পানি সব নিয়ে নেয়, যেন কয়েকদিন আরামসে থাকা যায়। কিন্তু আসল খেলা তো এখন শুরু হবে। সুইয়ন যখন তার ফ্রেন্ডকে বিদায় দিয়ে দরজাটা লাগিয়ে দেয়, তখনই সে বুঝতে পারে দরজাটা আর খুলছে না। সে চাবি ঘোরাচ্ছে, ধাক্কা দিচ্ছে, কিন্তু সব বৃথা। রুমটা যেন তাকে গিলে খাচ্ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো রুমটা এতটাই সাউন্ড প্রুফ যে রুমের ভেতরের ফোনের কোনো নেটওয়ার্কও নেই। মানে সুইয়ন এখন পুরোপুরি বিচ্ছিন্ন। সে বুঝতে পারে সে নিজের পাতা ফাঁদে নিজেই আটকা পড়ে গেছে। কিন্তু তখনই সে ভাবে, ধুর, মিজু তো আছেই, ও নিশ্চয়ই আমাকে বের করবে। এদিকে সিয়ংজিন বাড়িতে ফিরে দেখে সুইয়ন নেই। ল্যাপটপে একটা ভিডিও মেসেজ। ভিডিওতে সুইয়ন বলছে, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমাকে খুঁজো না। সিয়ংজিন ভিডিওটা দেখছে আর সুইয়ং এটা আয়নার ওপাশ থেকে লাইভ দেখছে। প্রথমে সিয়ংজিনকে কান্নাকাটি করতে দেখে সুইয়ং খুব খুশি। সে ভাবছে, আরে বাহ, ও তো আমাকে সত্যিই অনেক ভালোবাসে। নিজের এই সাইকোপ্যাথিক টেস্টে পাশ করায় সুইয়ন বেশ আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলো। কিন্তু দিন গড়াতে লাগে। একদিন, দুদিন। সিয়ংজিনের কান্নাকাটি, ডিপ্রেশন সবই সে দেখছে। বেচারা প্রেমিকাকে হারিয়ে না খেয়ে না ঘুমিয়ে ঘরের কোনায় পড়ে আছে। সুইয়নের তখন মায়া হতে শুরু করলো। সে ভাবল, অনেক হয়েছে, এবার বের হয়ে ওকে সারপ্রাইজ দেই। সুইয়ন দরজার কাছে আসে, চাবিটা বের করে, কিন্তু চাবি কাজ করছে না। সে ভালো করে মনে করার চেষ্টা করে, মিজু তো এই চাবি দিয়েই তাকে লক করেছিল, তাহলে এখন খুলছে না কেন? সুইয়ন পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু ওই যে বললাম, সাউন্ড প্রুফ, কেউ শুনবে না। আপনার মনে হতে পারে এটা জাস্ট একটা দুর্ঘটনা, কিন্তু আসল টুইস্ট তো এখনো বাকি। সুইয়ন যখন বাথরুমের আয়নার ওপাশ থেকে সিয়ংজিনকে দেখছে, তখন সে চিৎকার করছে, কাচের দেওয়ালে বাড়ি মারছে, মেকআপের বোতল দিয়ে পাইপে বাড়ি দিচ্ছে। কিন্তু সিয়ংজিন শান্ত মনে বেসিনে মুখ ধুচ্ছে। তার কানের কাছে সুইয়ন চিৎকার করছে, অথচ সে কিছুই শুনতে পারছে না। উল্টো কাঁচ ভাঙতে গিয়ে সুইয়ন নিজের হাত কেটে ফেলল। রক্ত পড়ছে, ব্যথা করছে, কিন্তু তার চেয়েও বেশি ব্যথা সুইয়নের মনে।
সে একা, বন্দি, আর চোখের সামনে তার ভালোবাসার মানুষটা কষ্ট পাচ্ছে। এদিকে সুইয়নের মা তার মেয়েকে নিয়ে খুব চিন্তিত হয়ে আছেন। তিনি তো তার মেয়েকে চেনেন, তিনি জানেন সুইয়নের এমন হুটহাট পাগলামি করার স্বভাব আছে। সুইয়নের মা মনে করেন সুইয়ন হয়তো কোনো সোলো ট্রিপে গেছে, যখন তার ভালো লাগবে তখন সে আবারও ফিরে আসবে। কিন্তু সুইয়ন চলে যাওয়ার পর সুইয়নের ফাঁকা জায়গাটার জন্য তাদের অর্কেস্ট্রা টিমের বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। তাই সুইয়নের মা চান এখানে সুইয়নের জায়গায় অন্য কাউকে নেওয়া হোক। তিনি এটা নিয়ে সিয়ংজিনের সাথে আলোচনা করেন, কিন্তু সিয়ংজিন এই প্রস্তাবে রাজি না। তার বুকটা ফেটে যাচ্ছে, তার ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে গেছে, তার রিপ্লেসমেন্টে কেউ আসবে এটা সিয়ংজিন কল্পনাও করতে পারে না। কিন্তু মানুষের মন বড়ই আজব জিনিস, শোক বেশিক্ষণ থাকে না। সিয়ংজিন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। আর ঠিক সেই সময় এন্ট্রি নিল মিজু। হ্যাঁ, সুইয়নের সেই বেস্ট ফ্রেন্ড। সুইয়ন যেই মিজুকে বিশ্বাস করে এই প্ল্যানে সামিল করেছিল, সেই মিজুই হঠাৎ করে সিয়ংজিনের লাইফে উদয় হলো। মিজু অর্কেস্ট্রাতে সুইয়নের খালি হওয়া চ্যালিস্টের পজিশনটার জন্য অডিশন দিতে আসলো। সিয়ংজিন প্রথমে খুব রুড ছিল, তার মুড অফ, প্রেমিকা চলে গেছে, এখন নতুন কাউকে নেওয়ার কোনো ইচ্ছে তার নেই। কিন্তু মিজু যখন চেলো বাজাতে শুরু করলো, ভাই, পুরো পরিবেশটাই বদলে গেল। মিজু সুবের্টের একটা পিস বাজাচ্ছিল, যেটা সিয়ংজিনের খুব প্রিয়। সিয়ংজিন অবাক হয়ে দেখছে এই মেয়েটার বাজানোর মধ্যে একটা অদ্ভুত আবেগ আছে, একটা কষ্ট আছে, যেটা সুইয়নের বাজানোতেও ছিল না। আর মিজু দেখতেও মাশাল্লাহ। সিয়ংজির রাগ গলে পানি হয়ে গেল। অডিশন শেষে সিয়ংজিন দেখল মিজু তার ভাঙাচোরা গাড়িতে চেলোটা কোনো মতে ঢোকাচ্ছে। মেয়েটার স্ট্রাগল দেখে সিয়ংজিন নিজের অতীতের কথা মনে পড়ে গেল। সেও তো একদিন এমনই ছিল। এই সিম্প্যাথি আর মিউজিক্যাল কানেকশন, ব্যাস। সিয়ংজিন তাকে পরের দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল। মিজু জয়েন করলো সুইয়নের জায়গায়। শুধু অর্কেস্ট্রাই না, আস্তে আস্তে সিয়ংজিনের জীবনে গল্প মোড় নিল যেদিন সিয়ংজিন আর মিজু একসাথে ডিনারে যায়। কথায় কথায় সিয়ংজিন আবিষ্কার করে মিজু এবং তার মধ্যে অনেক মিল আছে। দুজনেই সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের পছন্দ অপছন্দ সবই এক। সুইয়নের সাথে সিয়ংজির সবসময় একটা প্রেসারে থাকতে হতো, কিন্তু মিজুর সাথে সে খুব ফ্রি ফিল করে। 1 প্যাক 2 প্যাক ড্রিঙ্ক চলল, আর তাদের আড্ডাও জমে উঠেছে। একদিন সিয়ংজি মিজুকে নিজের বাসায় ইনভাইট করে। হ্যাঁ, সেই বাসা যেখানে সুইয়ন গোপন কুঠুরিতে বন্দি। একবার সিনারিওটা চিন্তা করে দেখেন তো, সুইয়ন ক্ষুধায় তৃষ্ণায় কাতরাচ্ছে, আর তার সাথে আনা খাবারগুলোও প্রায় শেষ। সে ময়লা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে পুরনো ছত্রাক ধরা নুডলস বের করে খাচ্ছে, আর পুরনো পানির ট্যাপ থেকে পানি খেয়ে বেঁচে আছে। আর ঠিক দেওয়ালের ওপাশে তার ড্রয়িং রুমে তার উড বি হাজবেন্ড তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হাসাহাসি করছে, মদ খাচ্ছে। সুইয়ন আয়নার সাথে কান পেতে সবই শুনছে, কারণ ঘরের ভেতরে একটা স্পিকার আছে যেটা বাইরের আওয়াজ ভিতরে নিয়ে আসে। এটা তার জন্য এখন আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে উঠেছে সেটা ভাবাই দায়। মিজু সিয়ংজিনের ফ্লার্ট করাটা খুব এনজয় করছিল। সিয়ংজিনের মনে তখন আর সুইয়ন নেই, আছে শুধু মিজু আর তার প্রতি এক তীব্র আকর্ষণ। তারা হাসছে, কথা বলছে, আর ওদিকে সুইয়ন ভাবছে, মিজু, তুই তো জানিস আমি এখানে, আমাকে বের কর। কিন্তু মিজু এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। হঠাৎ করে সিচুয়েশন হিট আপ হয়ে গেল। তারা একে অপরকে কিস করা শুরু করলো, আর এই সব কিছুই হচ্ছে সুইয়নের চোখের সামনে। সুইয়ন চিৎকার করছে, না সিয়ংজিন, ওকে বিশ্বাস করো না, ও শয়তান। কিন্তু কে শোনে কার কথা? সুইয়ন দেওয়ালে লাথি মারছে, কিন্তু সিয়ংজিন আর মিজু তখন নিজেদের আবেগে মগ্ন। সুইয়ন তখন বুঝতে পারে এটা কোনো সাধারণ দুর্ঘটনা না। মিজু সব জানে। মিজু ইচ্ছে করেই তাকে বের করছে না। মিজু আসলে সিয়ংজিনকে দখল করার জন্যেই এই সব কিছু প্ল্যান করেছে। সুইয়নের রাগ আর ঘৃণা, অসহায়ত্ব সব মিলেমিশে একাকার হয়ে গেল। সে দেখল মিজু সিয়ংজিনের শার্টের বোতাম খুলছে। সিয়ংজিন মিজুকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যাচ্ছে। বেডরুমেও সেই বিশাল আয়না, মানে সুইয়নকে বাধ্য হয়ে দেখতে হবে তার বিছানায় অন্য কেউ তার প্রেমিকের সাথে শুচ্ছে।
চিন্তা করে দেখুন, এর চেয়ে বড় টর্চার আর কি হতে পারে? সুয়ন 2 সপ্তাহ ধরে বন্দি। তার শরীর দুর্বল, কিন্তু তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। সে বুঝতে পারছে সে শুধু একটা রুমে আটকা পড়েনি, সে এক বিশাল ষড়যন্ত্রের শিকার। তার বেস্ট ফ্রেন্ড তার পিঠে ছুরি মারেনি, পিঠে ছুরি মেরে ছুরিটা ঘুরাচ্ছে যেন সে আরো বেশি কষ্ট পায়। সিয়ংজিন আর মিজু বেডরুমে ঢোকে। মিজু এমন ভাবে সিয়ংজিনের দিকে তাকাচ্ছে যেন সে অনেক দিন ধরেই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। আর সিয়ংজিন, সে তো ভাবছে সুয়ন তাকে ছেড়ে চলে গেছে, তাই সে এখন ফ্রি। সে জানেই না তার প্রেমিকা দেওয়ালের উপাস থেকে তার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস গুনছে। সুয়ন দেখছে তার সাজানো সংসার, তার খাট, তার ভালোবাসার মানুষ, সবকিছু চোখের পলকেই অন্য কেউ দখল করে নিচ্ছে। মিজু হঠাৎ আয়নার দিকে তাকালো, এমন একটা হাসি দিল যেন সে সুয়নকে বলছে, দেখলি তো, তোর সব এখন আমার। সুয়ন তখন নিশ্চিত হলো মিজু জানে সে ওপাশে আছে। মিজু তাকে জেনে শুনেই তিলে তিলে মারছে। সুয়ন পাগলের মতো পাইপে বাড়ি মারতে লাগে। ঠং ঠং আওয়াজ হচ্ছে, কিন্তু সিয়ংজিন সেটা পাইপের সমস্যা মনে করে ইগনোর করে। আর মিজু, সে তো আরো বেশি করে সিয়ংজিনকে জড়িয়ে ধরে, যেন সুয়নকে আরো বেশি কষ্ট দেওয়া যায়। সেই রাতে যা ঘটল তা সুয়নের আত্মাকে চূর্ণ বিচ্ছন্ন করে ফেলে। সে ফ্লোরে বসে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তার গলা থেকে আর কোনো শব্দ বের হচ্ছে না। সে দেখছে তার ভালোবাসার আর বিশ্বাসের মানুষগুলো তাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে, আর সে শুধু দর্শক হয়ে নিজের জীবনের ধ্বংসলীলা দেখছে। সুয়ন প্রথম দিকে তো পাগলের মতো দাপাদাপি করছিল, কিন্তু আস্তে আস্তে সে অসাড় হয়ে গেল। খাঁচায় বন্দি প্রাণীর মতো সে পায়চারি করত, কিন্তু এখন সে বুঝে গেছে গায়ের জোর দেখিয়ে এখান থেকে বের হওয়া যাবে না। তার চোখের সামনেই মিজু সিয়ংজিনকে নিয়ে সুখের সংসার পাচ্ছে, আর সুয়ন সেই সুখের দর্শক হয়ে আছে। দেওয়ালের এপার আর ওপার মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান, কিন্তু সুয়নের জন্য এটা কয়েক আলোক বর্ষের দূরত্ব। সুয়ন বুঝতে পারল তার ভাগ্য এখন একটা সুতার উপর ঝুলছে, আর সেই সুতাটা ধরে আছে মিজু, যে কিনা একসময় তার কথায় উঠত বসত। এখন প্রশ্ন হলো, মিজু কেন এমনটা করলো? কেন এত বড় বেইমানি? এই প্রতিশোধের বীজ কিন্তু অনেক আগেই বোনা হয়েছিল। ফ্ল্যাশব্যাকে জানা যায় সুয়ন যখন সিনিয়র ছিল তখন সে তার জুনিয়র মিজুকে নিয়ে এই গোপন রুমে এসেছিল। তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক ছিল। সুয়ন ছিল রানীর মতো, আর মিজু ছিল তার অনুগত প্রজার মতো। সুয়ন মিজুর কাছ থেকে অন্ধ আনুগত্য দাবি করত। তারা প্রায়ই এই রুমে লুকিয়ে থাকত, বাইরের দুনিয়া থেকে আলাদা হয়ে নিজেদের একটা জগৎ বানিয়েছিল। মিজুর সাথে সুয়নের এক নিষিদ্ধ সম্পর্ক ছিল, যাকে বলা হয় সমকামিতা। তারা দিনের পর দিন এই গোপন ঘরে কাটাতো। এই বাড়িটা এর আগে তাদের দুজনের এক টিচারের বাড়ি ছিল। এই টিচারের কাছে তারা দুজনে গান বাজনা শিখত। টিচার রিটায়ার করার পর বড়লোক বাপের মেয়ে সুয়ন বাড়িটা কিনে নেয় এবং মিজুকে দায়িত্ব দেয় এই বাড়িটা সুন্দর করে রেনোভেট করার। মিজু হয়তো স্বপ্ন দেখেছিল এই বাড়িটা শুধু তাদের দুজনের আস্তানা হবে, কিন্তু 3 মাস আগেই সব বদলে গেল। সিয়ংজিনের এন্ট্রি হলো সুয়নের জীবনে। সুয়ন সিয়ংজিনকে তার ডেস্টিনেড ওয়ান বা নিয়তি মনে করে মিজুকে জীবন থেকে সাইড করে দিল। সুয়ন বলে, মিজু, কাম অন, আমি একটা মেয়ে মানুষ, আমার সাথে তো একটা ছেলেরই বিয়ে হবে, তোমার সাথে আমার কোনো ফিউচার নেই। মিজু, যে সুয়নের জন্য সব করলো, আর সুয়ন তাকে ইউজ করা টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিল। সুয়ন মিজুকে ব্রেকআপের নোটিশ ধরিয়ে ধন্যবাদ জানায়, কারণ মিজু বাড়িটা দেখাশোনা করেছে, যেই বাড়িতে এখন সুয়ন আর সিয়ংজিনের সংসার হবে। মিজু নিজেকে অপমানিত আর পরিত্যক্ত মনে করে। ঠিক তখনই তার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে জানত না সুযোগ এত তাড়াতাড়ি আসবে, কিন্তু সুয়ন নিজেই সেই সুযোগ প্লেটে সাজিয়ে মিজুর হাতে ধরিয়ে দিল। 2 সপ্তাহ আগে সুয়ন হঠাৎ আবারও মিজুর সাথে যোগাযোগ করে, অথচ সে প্রতিজ্ঞা করেছিল কখনো আর মিজুর ছায়াও মারাবে না। সুয়ন তখন একটা সমস্যায় ছিল। তার হবু বর সিয়ংজিন খুব সাধারণ ঘরের ছেলে, আর সুয়নের এলিট সোসাইটিতে সে ফিট হচ্ছিল না। এমনকি সিয়ংজিনের হবু শাশুড়ি মানে সুয়নের মাও এটা নিয়ে খোঁচা দিত। এক পার্টিতে সবাই যখন নাচানাচি করছে, সিয়ংজিন তখন কিচেনে গিয়ে থালা বাসন ধুতে শুরু করে।
সুয়নের মায়ের কাছে এটা ছিল নিচু কাজ। সিয়ংজিন ভাবছিল সে সাহায্য করছে, কিন্তু আসলে সে নিজেকে হাসির পাত্র বানাচ্ছিল। সিয়ংজিন নিজেও বুঝতো তার কন্ডাক্টর হওয়ার ট্যালেন্ট আছে, চার্ম আছে, কিন্তু সুয়নের মায়ের চোখে সে একজন নিচু জাতের মানুষ ছাড়া আর কিছুই না। এই অসম বিয়ের সম্পর্ক নিয়ে সিয়ংজিন হীনমন্যতায় ভুগত। সে কন্ডাক্টর হলেও অর্কেস্ট্রার টিমের সব ডিসিশন নিত সুয়নের মা আর সুয়ন, কারণ তারাই তো ফান্ড দেয়। তাদের মধ্যে থাকতে সিয়ংজিনের দম বন্ধ হয়ে আসতো। সে অন্য মেয়েদের সাথে একটু কথা বললেই সুয়ন ক্ষেপে যেত। সুয়নের এই কন্ট্রোল ফ্রিক স্বভাব আর সিয়ংজিনের ইনসিকিউরিটি সব মিলিয়ে সিয়ংজিন একদিন রেগে গিয়ে সুয়নের সাথে ব্রেকআপের কথা বলে দেয়। সুয়ন অবাক হয়েছিল, কিন্তু সে সিয়ংজিনকে ছাড়তে চায়নি। তাই সে ঠিক করে বিয়ের আগে সে সিয়ংজিনের একটা ফাইনাল টেস্ট নেবে, আর সেই টেস্ট নিতে গিয়েই সে মিজুর কাছে সাহায্য চায়। মিজু তখন সুয়নকে একটা নকল চাবি দেয়, আর আসল চাবিটা নিজের কাছেই রেখে দেয়। ব্যাস, সুয়ন আটকা পড়ল, আর মিজু তার জায়গায় সিয়ংজিনের জীবনে ঢুকে পড়ল। এবার আমরা আবারও বর্তমানে ফিরে আসি। সুয়ন এখন সেই অন্ধকারে বন্দি। সে দেখে মিজু আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সুয়ন আর সহ্য করতে পারল না। সে পাইপে বাড়ি মেরে শব্দ করল। মিজু চমকে উঠল না, বরং সে আয়নার দিকে তাকিয়ে হাসতে থাকে। সে এমন ভাব করে তাকায় যেন সে সুয়নকে দেখতে পাচ্ছে। মিজু আয়নার দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দেয়, কিরে, কেমন লাগছে? আমাকে মারবি নাকি পুলিশে দিবি? সুয়ন মরিয়া হয়ে পাইপে বাড়ি দিয়ে বোঝাতে চাইল, আমি তোকে মাফ করে দেব, আমাকে বের কর। কারণ সুয়ন জানে সেও মিজুর সাথে অন্যায় করেছে, কিন্তু মিজুর মনে কোনো দয়া নেই। সে ঠান্ডা গলায় বলল, বাস্তবতা কল্পনার চেয়ে অনেক বেশি মজার। মিজু বোঝাতে চায় সুয়ন এখন অতীত আর মিজু এখন বর্তমান। সে সুয়নের লাক্সারি লাইফ আর সিয়ংজিনের ভালোবাসা সব নিজের করে নিয়েছে। সুয়ন রাগে ফেটে পড়ে। সে হাতের কাছে যা পায় তাই দিয়ে দেওয়ালে বাড়ি মারতে লাগে। হঠাৎ তার চোখ পড়ে বাথরুমের পানির মেইন ভালভ বা চাবিটার দিকে। সে দেখে মেজু তখন বাথরুমের শাওয়ার নিচ্ছে। সুয়ন একটা বুদ্ধি আটে। সে গরম পানির ভালভটা পুরো ঘুরিয়ে দেয়। ওদিকে শাওয়ারের নিচে মিজু আরামসে গোসল করছিল। হঠাৎ ফুটন্ত গরম পানি তার শরীরে এসে পড়ে। মিজু যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার পিঠটা পুড়ে গেছে। সুয়ন কিছুটা হলেও প্রতিশোধ নিতে পারে, আর এখন তার কিছুটা স্বস্তি লাগছে। এরপর দিন মিজু প্লাম্বার বা মিস্ত্রি ডেকে আনে। মিস্ত্রি দেখে দেওয়ালগুলো অস্বাভাবিক মোটা। সে বলে পাইপগুলো সিল করে দেওয়াই ভালো হবে। সুয়ন ভেতর থেকে বসে সব শুনছিল। সে বুঝতে পারে পাইপ সিল করে দিলে তার বের হওয়ার বা সিগন্যাল দেওয়ার শেষ রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। ভয়ে সে আবারও ভালভটা ধরে মোচড় দেয়। পানির পাইপে বিকট শব্দ হলো। মিস্ত্রি এমনিতেই অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। এবার সে ভাবে এই বাড়িতে নিশ্চয়ই কোনো ভূত আছে। সে কাজ না করেই ব্যাড লাক বলে পালিয়ে যায়। সুয়ন সাময়িকভাবে রক্ষা পায়, কিন্তু তার বিপদ কাটে না। এদিকে সুয়নের মা, মানে সেই প্রভাবশালী মহিলা, তিনি এতদিন পর মেয়ের খোঁজ না পেয়ে সিয়ংজিনের বাড়িতে এসে হাজির হলেন। তিনি সিয়ংজিনকে চেপে ধরলেন। তার কথা হলো, সুয়ং জেদি হতে পারে, স্পয়েলড হতে পারে, কিন্তু সে টাকা না খরচ করে একদিনও থাকতে পারবে না। গত 2 সপ্তাহ ধরে তার ক্রেডিট কার্ডে কোনো ট্রানজ্যাকশন নেই, এমনকি সে দেশের বাইরেও যায়নি। তাহলে মেয়ে গেল কই? মায়ের মন কু ডাকছে। তিনি পুলিশ দিয়ে সিয়ংজিনের বাড়ি সার্চ করালেন। পুলিশ কিচ্ছুই পেল না, কারণ সিক্রেট রুমের কথা কেউ জানে না। সিয়ংজিন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কিন্তু সুয়নের মায়ের সন্দেহ গেল না। পুলিশ চলে যাওয়ার পর সিয়ংজি একটু শান্তির খোঁজে মিজুর কাছে আসে। মিজু তখন সিয়ংজিনের বাসায় ছিল। সিয়ংজিন খেয়াল করলো মিজুর ফোনের পাসওয়ার্ড আর সুয়নের জন্মদিনের তারিখ একই। সিয়ংজিন জিজ্ঞাসা করলে মিজু বলে, ও, এটা আগে থেকেই সেট করা ছিল হয়তো। সিয়ংজিন এটা বিশ্বাস করলো, কিন্তু তার মনের খটকাটা রয়েই গেল। পরদিন সুয়নের মা আবারও ফিরে এলেন। এবার তিনি একা নন, হাতে একটা প্রমাণ নিয়ে এসেছেন। তিনি সুয়নের সেই ব্রেকআপ ভিডিওটা 1000 বার জুম করে দেখেছেন, আর তাতে তিনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন। ভিডিওতে আয়নার রিফ্লেকশনে একটা হাত দেখা যাচ্ছে, মানে ভিডিও করার সময় এই রুমে কেউ ছিল। সিয়ংজি ভিডিও দেখল এবং তার রক্ত হিম হয়ে গেল। সেই হাতে যেই ব্রেসলেটটা ছিল সেটা তার খুব চেনা।
সেটা মিজুর ব্রেসলেট। সিয়ংজিনের মাথা ঘুরে গেল। সে সোজা মিজুর কাছে আসে। মিজু তখন কিচেনে রান্না করছিল। সিয়ংজিন চুপচাপ মিজুর ফোনটা নেয়। প্রথমে সুয়নের বার্থডে দিয়ে খোলার চেষ্টা করে, খুলল না। মিজু এটা চেঞ্জ করে ফেলেছে। তারপর মিজুর পুরো জন্ম তারিখ দিল, আর খট করে খুলে গেল। তার গ্যালারিতে ঢুকে সিয়ংজিন যা দেখে তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেখানে তার আর সুয়নের অনেক ব্যক্তিগত ছবি। মানে মিজু অনেক আগের থেকেই তার উপর নজর রাখছিল। এমনকি ওয়ালপেপারেও মিজুর সাথে সুয়নের ছবি সেট করা আছে। সিয়ংজিন এটা আগে খেয়াল করেনি। সিয়ংজিন রাগে ফেটে পড়ে। সে মিজুকে চেপে ধরে। মিজু তখন আর লুকোচুরি করে না। সে শান্ত গলায় সব সত্যি স্বীকার করে। সে বলে, হ্যাঁ, সুয়ন আর আমার মধ্যে অনেক আগে থেকেই সম্পর্ক ছিল। এই রেনোভেশন, সুয়নের গায়েব হওয়া, এমনকি আমার অর্কেস্ট্রায় ঢোকা, সবই সুয়নের প্ল্যান ছিল। আমি তো শুধুই দাবার একটা গুটি ছিলাম। তবে মিজু একটা কথা বলল, সবই প্ল্যান ছিল, কিন্তু তোমার প্রেমে পড়াটা আমার প্ল্যান ছিল না। সিয়ংজিন জিজ্ঞাসা করে, সুয়ন কোথায়? মিজু নির্লজ্জের মতো বলল, আমি জানি না। সিয়ংজিন হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। সে ভাবছে এখন সে কি করবে। সে ওয়াশরুমে মুখ ধুতে যায়। ট্যাপ ছাড়ল, পানি পড়ছে। হঠাৎ তার মনে পড়ল সেই ওয়াশরুমের ঘটনার কথা, প্লাম্বারের কথা। সিয়ংজিন ভাবে, আচ্ছা, সুয়ন তো আমাকে চেনে। ও আমাকে জানে আমি নাস্তিক, আমি কুসংস্কারে বিশ্বাস করি না। ও নিশ্চয়ই আমাকে ফিজিক্যাল সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে। সিয়ংজিন বিড়বিড় করে বলে, সুয়ন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আর ঠিক তখনই ম্যাজিকের মতো পানি বন্ধ হয়ে যায়। সিয়ংজিন আবারও বলে, তুমি কি আয়নার ওপাশে আছো? তখন পানি আবারও বন্ধ হয়ে যায়। সিয়ংজিনের মাথায় সবকিছু ক্লিকের মতো সেট হয়ে গেল। মেজুর সেই অদ্ভুত হাসি, শাওয়ারের পানিতে পুড়ে যাওয়া, প্লাম্বারের ভয়, সবকিছুর মানে এখন পরিষ্কার। সুয়ন এই দেওয়ালের ওপাশেই আছে। সে পানির ট্যাপের ফ্লো কন্ট্রোল করে সিগন্যাল দিচ্ছে। সিয়ংজিন দৌড়ে সেই বিশাল আয়নার সামনে গেল। সে কাছে টোকা দেয়, টুকটুক। একটা ফাঁপা আওয়াজ এলো। সে সুয়নের নাম ধরে ডাকে। ওপাশ থেকে একটা খুব ক্ষীণ দুর্বল আওয়াজ এলো। সুয়ন সাড়া দিচ্ছে। এই মুহূর্তটা ছিল টান টান উত্তেজনার। সিয়ংজিন শিওর হলো তার প্রেমিকা এই কাচের দেওয়ালের পেছনে আটকে আছে, হয়তো মরে যাচ্ছে। সে তার হাতের কাছে থাকা একটা ভারী ফুলের টব তুলে নেয়। তার ইন্টেনশন ছিল কাজটা ভেঙে সুয়নকে এখনই সেখান থেকে বের করা। সে টবটা উঁচিয়ে ধরে, আঘাত করার জন্য প্রস্তুত। কিন্তু হঠাৎ সে জমে গেল। তার হাত কাঁপতে শুরু করে। সে থেমে গেল। কেন থামলো? কারণ তার মাথায় একটা ভয়াবহ চিন্তা এলো। সুয়ন যদি ওপাশ থেকে তার ডাকে সাড়া দিতে পারে, তার মানে সে সব শুনেছে, সব দেখেছে। সিয়ংজি মিজুর সাথে কি কি করেছে, তাদের রোম্যান্স, তাদের কাছাকাছি আসা, মিজুর সাথে ষড়যন্ত্র আলোচনা, সবই সুয়ন দেখেছে। সে বের হয়ে সিয়ংজিনকে আস্ত রাখবে না। সুয়ন বের হলে তার ক্যারিয়ার, তার সম্মান, সবকিছু ধুলোয় মিশিয়ে যাবে। সে আবার সেই আগের মতো রাস্তার ফকির হয়ে যাবে। এই কয়েক সেকেন্ডের সিদ্ধান্ত ছিল জীবন মরণের। একদিকে ভালোবাসা আর মানবতা, আর অন্যদিকে ক্যারিয়ার আর ভবিষ্যৎ। সিয়ংজিন ধীরে ধীরে ফুলের টবটা নামিয়ে রাখলো। ওপাশ থেকে সুয়ন হয়তো বুঝতে পারে সিয়ংজিন কি ভাবছে। সে মরিয়া হয়ে চিৎকার করতে লাগলো, সিয়ংজিন, আমাকে বের করো, প্লিজ যেও না। কিন্তু সিয়ংজিনের কানে সেই কান্না পৌঁছায় না, অথবা সে শুনতেই চায় না। সে খুব ঠান্ডা মাথায় পাথরের মতো মুখ করে আয়নার সামনে থেকে সরে এলো। সে ঘর থেকে বেরিয়ে গেল সুয়নকে সেই অন্ধকার কবরে জ্যান্ত রেখে। সুয়নের আশার প্রদীপ জ্বলে উঠেও দপ করে নিভে গেল। সিয়ংজিন যখন সুয়নকে ওই অন্ধকার ঘরে ফেলে চলে এলো, তখন তার মনের অবস্থা ছিল ঝড়ের মতো। সে সোজা মিজুর কাছে গিয়ে পেটে পড়ে। সিয়ংজিন জানতে চাইল মিজু কেন এমনটা করলো, কেন সে সুয়নকে এভাবে মারার পরিকল্পনা করলো। মিজু কিন্তু একটুও ঘাবড়ালো না। সে খুব ঠান্ডা মাথায় স্বীকার করলো যে হ্যাঁ, এটা তারই কাজ। কিন্তু সে উল্টো সুয়নের উপর দোষ চাপায়। সে বলল সুয়নের উপর সে ত্যক্ত বিরক্ত ছিল, এবং সুয়ন যা ডিজার্ভ করে সেটাই সে পেয়েছে। মিজুর কথাগুলো খুব কঠোর ছিল, কিন্তু সিয়ংজিন বুঝতে পারল এর মধ্যে কিছুটা হলেও সত্য আছে। মিজু বলে, আমি তো ওকে জোর করে ঢোকাইনি। ও তো নিজের ইচ্ছেই নিজের স্বামীকে টেস্ট করতে পাগলামি থেকে ওই ফাঁদে ঢুকেছে। চিন্তা করুন মিজু কত বড় ধুরন্ধর। সে সিয়ংজিকে বুঝিয়ে দেয় যে পুলিশ যদিও চলে আসে, তবুও তার কোনো দোষ নেই, কারণ সুয়ন
নিজের ইচ্ছায় ওই রুমে ঢুকেছিল। মিজু তখন সিয়ংজিনকে এক অদ্ভুত চয়েস দেয়। সে বলে, তুমি যদি মনে করো এখনই সুইয়নকে বের করা উচিত, তবে যাও, বের করো। চাবি তো এখন তোমার কাছেও আছে। সিয়ংজিন তখন উভয় সংকটে। সে জানে সুইয়নকে বের করলে তার ক্যারিয়ার শেষ, আবার বের না করলে সে একজন খুনি হিসেবে গণ্য হবে। সে খুব অ্যাংজাইটিতে ভুগছিল। সিয়ংজিন জানে না সে কিভাবে সুইয়নের মুখোমুখি হবে, তবে তার মনে এক কোনায় একটা বিশ্বাস ছিল দোষটা আসলে তার না, বরং সুইয়নের, কারণ সুইয়নই তো তার কাছে নিজের অতীতকে লুকিয়েছিল। ঠিক যখন সিয়ংজিন তার ক্যারিয়ার আর মানুষের জীবনের মধ্যে কোনটা বাঁচবে সেটা নিয়ে দোটানায়, তখনই তার ফোনে একটা মেসেজ এলো। টুং করে শব্দ হলো। সে ফোনটা হাতে নিয়ে দেখল মেসেজটা সুইয়নের কাছ থেকে এসেছে। মেসেজটা ছিল একটা সাহায্যের আবেদন বা ডিস্ট্রেস মেসেজ। সিয়ংজিনের হাত কাঁপতে শুরু করে। সে ভাবে, এটা কি করে সম্ভব? সুইয়ন তো ওই সাউন্ড প্রুফ বা সিগন্যাললেস রুমে বন্দি। সে দৌড়ে মিজুর কাছে আসে। মিজুও জানালো যে সেও সুইয়নের কাছ থেকে একই মেসেজ পেয়েছে। মিজু খুব কনফিডেন্টলি বলে, এটা নিশ্চয়ই কোনো ফাঁদ, কারণ আমি জানি ওই রুমের মধ্যে কোনো ফোনের নেটওয়ার্ক বা সিগন্যাল কাজ করে না। কিন্তু সিয়ংজিন তখন আর লজিক শোনার মুডে নেই। সে ভাবে যদি কোনোভাবে সুইয়ন মেসেজ পাঠিয়ে থাকে আর সে যদি ইগনোর করে, তবে তার কপালে শনি আছে। সে ঠিক করল আর কোনো ভুল করা যাবে না, সুইয়নকে আর কষ্ট দেওয়া যাবে না। হয়তো তাকে এখন বাঁচালে সুইয়ন তাকে ক্ষমা করে দিতে পারে। তবে সিয়ংজিনের ভয়ের আসল কারণ অন্য জায়গায়। তার শাশুড়ি, মানে সুইয়নের মা, ইদানিং তাকে খুব সন্দেহ করছেন। তিনি এর মধ্যে সিয়ংজিনকে শুনিয়েও দিয়েছেন যে সুইয়ন হয়তো সিয়ংজিনের সাথে থাকতে চায় না বলেই চলে গেছে। সিয়ংজিন জানে যদি সুইয়ন ফিরে না আসে, তবে তার বড়লোক শাশুড়ি তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে। তাই সত্যটা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সিয়ংজিন সেই বিকালে কাজ থেকে ছুটি নিয়ে মিজুর সাথে দেখা করতে গেল। কিন্তু আসল খেলাটা খেলছে অন্য কেউ। সিয়ংজিন বা মিজু কেউই জানতো না যে এই মেসেজগুলো আসলে সুইয়ং পাঠায়নি, পাঠিয়েছে সুইয়ংয়ের মা। মহিলা মারাত্মক বুদ্ধিমান। তিনি তার কানেকশন ব্যবহার করে সুইয়নের সিম কার্ডটা ক্লোন করেছিলেন। তারপর তিনি সুইয়নের কন্ট্রাক্ট লিস্টে থাকা সবাইকে আলাদা আলাদা করে মেসেজ পাঠিয়ে টেস্ট করছিলেন যে কে কেমন রিয়্যাক্ট করে। আর বোকামি করে সবচেয়ে দ্রুত রিয়্যাক্ট করে বসলো এই দুইজন অপরাধী, সিয়ংজিন এবং মিজু। সিয়ংজিন তখন প্যানিক মোডে। সে মিজুকে হুকুম দেয় এখনই সিক্রেট রুমের দরজা খুলতে হবে। মিজু রাজি হচ্ছিল না, তাই সিয়ংজিন তাকে পুলিশের ভয় দেখায়। সিয়ংজিন খুব হিসেবি লোক। সে দেখল এখন দরজা না খুললে পুলিশ আসবে, আর পুলিশ আসলে সে ফেসে যাবে। তার চেয়ে বরং সুইয়নকে বের করে কোনো মতে ম্যানেজ করা ভালো। সে জেল আর ক্যারিয়ারের মধ্যে ক্যারিয়ারকেই বাঁচল, কিন্তু একটু অন্যভাবে। অবশেষে তারা গোপন ঘরে ঢুকল। সেখানে সুইয়ন মেঝেতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে তার শরীরে প্রাণ নেই, একদম মৃত। মিজু ভয় পেয়ে গেল। সে ভাবল সুইয়ন মরে গেছে, আর তার ঘাড়ে এখন ম্যানস্লটার বা অনিচ্ছাকৃত খুনের মামলা চাপবে। সে দৌড়ে সুইয়নের কাছে গেল চেক করার জন্য, আর ঠিক তখনই বুম, সুইয়ন হঠাৎ করে জেগে উঠল। তার শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল সবটা দিয়ে সে মেজুর উপর ঝাঁপিয়ে পড়ল। চিন্তা করুন দৃশ্যটা। এতদিন ধরে জমানো রাগ, ক্ষোভ আর ঘৃণা নিয়ে সুইয়ন মিজুকে খামচে ধরল। সে চাচ্ছিল মিজুকে ছিঁড়ে ফেলতে। সিয়ংজিন মাঝখানে এসে দুজনকে আলাদা করল। মিজু তখন চিৎকার করে সিয়ংজিনকে বলছে ও পাগল হয়ে গেছে, চলো এখান থেকে পালাই। কিন্তু সিয়ংজিন তখন বুঝে গেছে তার কার পাশে থাকা উচিত। সে খুব ঠান্ডা মাথায় মিজুকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধাক্কাটা এত জোরে ছিল যে মিজু দেওয়ালের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেল। সিয়ংজিন মিজুর দিকে ফিরেও তাকালো না। সে সুইয়নকে জড়িয়ে ধরল, তাকে সান্ত্বনা দিল, আর বারবার বলতে লাগলো সে কতটা লয়াল। সে সুইয়নকে কোলে করে ওই নরক থেকে বের করে আনলো। আর মিজু, সে ওখানেই পড়ে রইল। সিয়ংজিন সুইয়ংয়ের নির্দেশ মেনে মিজুর ব্যাপারে কোনো মাথায় ঘামালো না। মিজুর কপালে কি জুটবে সেটা সুইয়ন নিজেই ঠিক করবে। এর পরের দৃশ্যটা আরও অবাক করা। সিয়ংজিন ভাবছিল তাকে পুলিশের কাছে যেতে হবে, জেল খাটতে হবে।
সে নিজেকে স্যারেন্ডার করার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সুয়ন তাকে অবাক করে মাফ করে দিল। সিয়ংজিন বিশ্বাসই করতে পারছিল না যে সুয়ন এতটা মহান হতে পারে। সে ভাবে, যাক বাবা, বেঁচে গেলাম। কিন্তু বোকা সিয়ংজিন জানতো না সুয়নের এই ক্ষমা আসলে তার প্রতিশোধ বা রিভেঞ্জ গেমের জাস্ট শুরু। সুয়ন সুস্থ হওয়ার পর বাথরুমে গেল শাওয়ার নিতে, কিন্তু তার আসল উদ্দেশ্য শাওয়ার নেওয়া ছিল না। সে দৌড়ে আয়নার সামনে গেল, যেটার ওপাশে সে এতদিন বন্দী ছিল। সেই আয়নার দিকে তাকিয়ে এক পিশাচি হাসি দিল। সে নিজেকে বিজয়ী মনে করছে। সে এখন আল্টিমেট বিজেতা। এর মাত্র 2 সপ্তাহ পর সুয়ন আর সিয়ংজিনের গ্র্যান্ড ওয়েডিং হলো। বাইরে থেকে দেখে মনে হচ্ছে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি। তারা একে অপরের গালে কিস করছে, হাসছে, পোজ দিচ্ছে। কিন্তু টুইস্টটা হলো, যেই সিয়ংজিন আড়ালে গেল, সুয়ং এর মুখের হাসি মিলিয়ে গেল। সে ঘৃণায় মুখ কুঁচকে সিয়ংজিনের কিস করার জায়গাটা হাত দিয়ে মুছে ফেলল, যেন কোনো ময়লা লেগেছে। মানে এই বিয়ে, এই সংসার তার নাটকের অংশ। এরপর সুয়ন নিজেকে ফিটফাট করে সেই পুরনো টিচারের সাথে দেখা করতে গেল, যার কাছ থেকে সে এই বাড়িটা কিনেছিল। মিজুর সাথে কথা বলে সুয়ন জেনেছিল যে এই টিচার সব জানতেন। তিনি জানতেন এই সিক্রেট রুমের কথা। মিজু আর সুয়নের পুরনো সম্পর্কের কথা সবই তিনি জানতেন। সুয়ন তাকে হাঁটতে হাঁটতে একটা শেষ ওয়ার্নিং দিয়ে এলো। টিচার ভাবলেন হয়তো সুয়ন তাকে মেরে ফেলবে বা পুলিশের কাছে দেবে, কিন্তু সুয়ন তাকে শুধু সতর্ক করে ছেড়ে দিল, কারণ তার আসল কাজ এখনো বাকি। সব কাজ শেষ করে সুয়ন বাসায় ফিরল। সে ফ্রিজে থাকা কিছু খাবার আর দরকারি জিনিসপত্র নেয়। তারপর সে ধীর পায়ে সেই গোপন ঘরের দিকে যায়। দরজা খুলল, আর ভিতরে আমরা কাকে দেখতে পেলাম? মিজু। হ্যাঁ, মিজু এখন এই ঘরে বন্দি, তার পায়ে শেকল পরানো। কিন্তু অবাক করা বিষয় হলো, মিজুকে দেখে মনে হচ্ছে না তার উপর কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছে, বরং মনে হচ্ছে মিজু নিজে ইচ্ছেই এই শেকল পরে আছে, যেন সে মেনে নিয়েছে যে সে এখন সুয়নের দাসী। গল্পটা শেষ হয় এক গভীর সত্যকে সামনে নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত মিজু হোক বা সিয়ংজিন, কেউই আসলে সুয়নের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থেকে বের হতে পারেনি। সুয়ন খুব ঠান্ডা মাথায় সবাইকে ম্যানিপুলেট করেছে। সে তাদের দুর্বলতাকে কাজে লাগিয়েছে। সিয়ংজিন ভয় পেত তার ক্যারিয়ার হারানোর, তার সেই গরিব অতীতে ফিরে যাওয়ার। তাই সে সুয়নের গোলাম হয়েই রয়ে গেল। আর মিজু ভয় পেত একা হয়ে যাওয়ার, পরিত্যক্ত হওয়ার। তার মনেও সুয়নের প্রতি এক অদ্ভুত আকর্ষণ আর ভীতি কাজ করে। তাই সে শেষ পর্যন্ত সুয়নের কাছে ফিরে এলো, হোক সেটা বন্দী হিসেবে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে মিজুকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু গভীরে গিয়ে দেখলে বোঝা যায় তারা সবাই এক মিউচুয়াল ম্যানিপুলেশন বা পারস্পরিক শোষণের চক্রে আটকা পড়ে গেছে। সুয়ন তাদের শরীর আর মন দুটোই দখল করে নিয়েছে। তারা সুয়নের হাতের পুতুল, আর সুয়ন তাদের নিয়ে খেলছে। এটাই ছিল আজকের গল্প। ভাবা যায় একটা মানুষ কতটা সাইকোপ্যাথ হলে তার প্রেমিককে বিয়ে করে আর তার বেস্ট ফ্রেন্ডকে শিকলে আটকে রাখে। আর সিয়ংজিন, সে ভাবছে সে বেঁচে গেছে, কিন্তু আসলে সেও তো সুয়নের ইশারার পুতুল মাত্র। এই মুভিটা আমাদের দেখালো মানুষের মনের অন্ধকার দিকটা কতটা ভয়াবহ হতে পারে। ভালোবাসা নামে এখানে চলে শুধু ক্ষমতার খেলা। কেমন লাগলো এই এন্ডিং কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।